সবাইকে আমন্ত্রণ ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে হাজির হয়ে গেছি আমি রেজওয়ানুজ্জামান নতুন দিনের নতুন পর্ব নিয়ে। আজকে আমাদের সঙ্গে আছেন দুজন অতিথি, আমি পরিচয় করিয়ে দিতে চাই। আমাদের সঙ্গে আছেন ক্রিকেট বিশ্লেষক ডক্টর আনোয়ারুল ইকবাল মিতু, স্পোর্টস ভালোবাসেন এবং ক্রিকেটের সাথে নানাভাবে সম্পৃক্ত। স্বাগত আপনাকে। এবং আমাদের সঙ্গে আছেন সাংবাদিক আরিফুর রহমান বাবু। আরিফুর রহমান বাবু জাগো নিউজ 24-এর বিশেষ প্রতিনিধি। স্বাগত জানাচ্ছি আপনাকেও। ধন্যবাদ। আমরা বিপিএল নিয়ে কথা বলবো আজকে, যদিও খেলায় বিরতি, কিন্তু কেমন চলছে এই বিপিএল, কোন পথে বিপিএল এই আসর, সব নিয়ে কথা হবে আমাদের দুই অতিথির সঙ্গে। ডক্টর আনোয়ারুল ইকবাল মিতু এবং আরিফুর রহমান বাবু আছেন আমাদের সঙ্গে। আপনারাও চাইলে অংশ নিতে পারেন, ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে। প্রথমেই আমাদের বিষয়ের প্রশ্ন যে কোন পথে বিপিএল নিয়ে অনেক আলোচনা হচ্ছে, মাঠের বাইরের নানা ঘটনা, সেগুলো একপাশে রেখে আমরা একটু জানতে চাই যে টুর্নামেন্টটা কি কোয়ালিটি অফ ক্রিকেট খেলা হচ্ছে কি হচ্ছে না। আমরা সমালোচনা নিয়ে আলোচনা করবো। এক কথায় জানতে চাই দুজনের কাছেই যে কেমন হচ্ছে টুর্নামেন্ট, খেলার মান। আমাকে করলেন প্রশ্নটা? জি প্লিজ। আচ্ছা, সেটা হচ্ছে যে আমার কাছে মনে হয়েছে, যেহেতু আমরা ক্রীড়াটাকে পছন্দ করি, ক্রীড়া বিশ্লেষক, কিন্তু এইবারে যেটা মনে হচ্ছে যে খেলার থেকে খেলার বাইরের খেলাটা বেশি হচ্ছে। জি, আমরা সেটা নিয়ে আলোচনা করব। আমি খালি মাঠের পারফরমেন্স এবং কোয়ালিটি অফ ক্রিকেট নিয়ে। কোয়ালিটি যদি বলেন, আমার কাছে এটা কোয়ালিটি মনে হচ্ছে না। এই কারণে আপনি দেখবেন অন্যান্য বিপিএল এর আসরে যেই মানের বিদেশি প্লেয়ার এসছে, আপনি যদি এবার দেখেন হাতে গোনা 2-3 জনকে সাবসাইড করেন, তাহলে অন্যরা যারা এসছেন তারা আমাদের দেশের প্লেয়ারের থেকেও তাদের মানটা খারাপ। এটা হলো আমার ব্যক্তিগত মত। অবশ্যই ঠিক একই প্রশ্ন আরিফুর রহমান বাবুর কাছে, যে কোয়ালিটি অফ ক্রিকেটটা কেমন। যেহেতু আমরা বলে নিয়েছি যে আমরা মাঠের বাইরের প্রসঙ্গটা এখন ব্র্যাকেট বন্দি করব, মাঠের ক্রিকেট আমার মনে হয় রেজওয়ান খুব খারাপ হয়নি। মানে সামগ্রিক বিচার বিবেচনায় যেটা মিতু ভাই বললেন যে কোয়ালিটি ফরেন ক্রিকেটার্সের সংখ্যা খুব কম, এবং দলগুলো যে খুব বড় বাজেটে দল করেছে তাও না। ওয়ার্ল্ড তারকা বলেন, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের যারা সুপারস্টার, তাদেরও উপস্থিতির হার অন্য যে কোনো বারের চাইতে কম। সেই বিবেচনায় আমাদের লোকাল ক্রিকেটারদের পারফরমেন্স ভালো, এবং মিতু ভাই স্বীকার করলেন যে যারা এসছেন তাদের অনেকেরই মান আমাদের লোকাল ক্রিকেটারদের চাইতেও বিলো। সেই জায়গায় আমাদের লোকাল ক্রিকেটারদের পারফরমেন্সের মানটা ভালো, এবং উইকেটটা কম্পারেটিভলি যে কোনো বারের তুলনায় ভালো বিহেভ করছে, রান উঠছে। সব মিলে আমার কাছে মনে হয় সামগ্রিক বিচার বিবেচনায় মাঠের ক্রিকেটটা খারাপ হচ্ছে না। গত দুদিনে কি একটু রান আবার কমে গেল, 118-120 করছে, সেটা হয়তো বা কিছুটা ওয়েদারের কারণেও হতে পারে, কারণ রেস্ট তো পেয়েছে। শেরে বাংলা 22 দিন পরে আবার খেলা শুরু হয়েছে। আর সেকেন্ড ম্যাচে যেটা হয়েছে, সেকেন্ড ম্যাচে স্ট্রেট ওয়েতে প্রচুর শিশির পড়ছে। শিশির পড়ার পর পেস বোলারদের বল স্কিড করছে। আপনি যদি গত দুদিনের চালচিত্র দেখেন, মৃত্যুঞ্জয়, তাসকিনরা কিন্তু দুদিনই ভালো বল করেছেন, এবং তাদের বোলিংয়ের কাছেই কিন্তু প্রতিপক্ষ ধরা খেয়েছে। কাজে আমার যেটা মনে হয় যে উইকেট হয়তো বা ওয়েদারের কারণে, স্পেশালি ডিউর কারণে সেকেন্ড সেশনে একটু পেস বোলারদের পক্ষে চলে যাচ্ছে, বাট ফার্স্ট সেশনে হয়তো বা যে দলগুলো খেলেছে সেই দলের ব্যাটিং পারফরমেন্স এমনিতেই খারাপ। বাট কালকের ম্যাচটা তো, প্রথম ম্যাচটা তো বেশ রান উঠেছে। ফরচুন বরিশাল তো অনেক রান তাড়া করেই জিতেছে। এমনিতে এখন পর্যন্ত মাত্র 2টো দল প্লে অফ নিশ্চিত করেছে। যেসব দলকে নিয়ে আলোচনা সমালোচনা কিংবা এত মানহীন ক্রিকেটার, তারাও বাদ পড়ে যায়নি, কিংবা তারাও আসলে লড়াইয়ে রয়েছে। মানে এটাকে কি বলবেন, মানে এই টুর্নামেন্টকে তাহলে আসলে কিভাবে দেখা যায়? আসলে দেখেন, 2টো দল কি একদমই আলাদা ভালো, আর বাকি দলগুলো প্রায় সবাই এক? জি, আমি বলি, একদম প্রথম যে টক শোটা আমি করলাম বিপিএল শুরু হওয়ার আগে অন্য একটা চ্যানেলে, আমি বলেই দিয়েছিলাম টিম দেখে যে 2টো টিম ফাইনাল খেলবে। এটা ক্রিকেট তো, মানে আমি 90% শিওর। সেটা হচ্ছিল রংপুর রাইডার্স আর ফরচুন বরিশাল। কারণ ফরচুন বরিশাল যেই টিম করেছে, মানে আমাদের দেশি প্লেয়ারকে নিয়ে, ওটা দিয়ে আরও 2টা টিম বানানো যায়। বাট লোকাল প্লেয়ারদের যে পারফরমেন্স দেখলাম, যেমন তামিমের কাছ থেকে 25 বলে 27, এইটা এক্সপেক্ট করি না। তো সেই হিসাবে আমরা এই 2টা দলকে সবসময় এগিয়ে রেখেছিলাম। আর যেটা বললাম, যে কজন ভালো ফরেনার এনেছে তা রংপুর এনেছে। হ্যাঁ, কারণ তারা আপনার স্টাডি করেই দেখেছে যেখানে যেখানে মানে তারা চেষ্টা করেছে। এখন শুনছি আরও ভালো প্লেয়ার আসবে। বাট আপনি যেটা বললেন, ইয়েস, যেসব তলানির দলও এখন কি, এটা যেহেতু মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারি, যেহেতু আমরা খেলার বাইরে থাকি না, বাট ভিতরের খবরও কিন্তু আমরা পাই না অ্যাজ আ অ্যানালিস্ট, যে বেশ পাতানো খেলাও হচ্ছে। এখন সেইটার কতখানি সত্য কতখানি মিথ্যা জানি না, কিন্তু ফাইটটা দেখেন কালকে পর্যন্ত রয়ে গেছে। যেমন খুলনা যদি রংপুরকে হারায়,
তাহলে খুলনার চান্স হয়ে যাবে, রাজশাহী বাদ পড়ে যাবে, এরকম একটা ইকুয়েশন হয়তো বা আছে। তো সেই তুলনায় তো এটা এক্সাইটেড। বাট কিন্তু আপনি যখন খেলার মাঠে ঢুকছেন, আপনি বলেন আমাদের প্লেয়ারের পারফরমেন্স যদি আমি এইভাবে বলি, আপনি যখন জফরা আর্চারকে ফেস করবেন তখন আপনি কিভাবে ব্যাটিং করবেন, আবার আপনি অ্যাজ আ বলার যখন জশ বাটলারকে বোলিং করবেন তখন বোঝা যাবে যে আপনি আপনার মানটা কতখানি। এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম। আমি কিন্তু তাসকিনের কাছ থেকে কিছু সরাচ্ছি না, আমাদের যারা টপ ব্যাটসম্যান তানজিদের কাছ থেকেও কিছু সরাচ্ছি না, দে হ্যাভ ডান ভেরি ওয়েল। তা তো বিদেশিরাও তো পারছে না, এইভাবেও কথাটা বলতে পারি। বাট আমি যেটা সব সময়, আমি তো জানেন যে একটা টিমের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম, আমাদের বিপিএল খেলার পিছনে দুটা কারণ ছিল সবচেয়ে বেশি। একটা ছিল ফিনান্সিয়ালি আমাদের লোকাল প্লেয়াররা একটু লাভবান হবে, আর 2 নম্বর হচ্ছে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড মানে ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ারগুলো এসে তাদের সাথে আমাদের রুম শেয়ার, তাদের সাথে মাঠ শেয়ার, তাদের কাছে আমাদের অনেক টিপস পাবো ভালো। এখন সেই জায়গাটাতেই তো আমরা ধরা। আচ্ছা, মানে সেটাই আমাদের আবার নিয়ে আসছে, ঘুরিয়ে ফিরিয়ে সেই সমালোচনার জায়গাটাই আসছে যে দুর্বল দলগুলো এখনো টুর্নামেন্ট থেকে বাদ পড়েনি। আমি রাজশাহীর কথা যদি বলি, তারা আসলে কালকের ম্যাচ জিতে কিংবা পরপর দুটো ম্যাচ জিতে আসলে বিপদ বাড়ালো কিনা, নিজেদের হোটেলে থাকতে হবে আরও 4-5 দিন, তাদের ডিসিশনের জন্য অপেক্ষা করতে হবে যে তারা প্লে অফে যাবে কি যাবে না, অন্তত আরও 2-3 দিন তো অপেক্ষা করতেই হবে। সেই জায়গাটায় আপনার কাছে কি মনে হয় যে দলগুলো, ওই দুটো দলকে বাদ দিলে রংপুর এবং বরিশাল, বাকি দলগুলো সব কি একই সমান কাতারের? যেহেতু আমরা দুজনেই বলেই ফেলেছি আমাদের বিশ্লেষণে যে সেই মানের কোয়ালিটি ফরেন প্লেয়ার্স নেই যারা ম্যাচ নির্ধারণী ভূমিকা অবতীর্ণ হন বা ম্যাচ ভাগ্য গড়ে দিতে পারেন। যা আছে সেটা রংপুর রাইডার্স, ফরচুন, বরিশালে। রেস্ট অফ দ্য টিম খুলনার লোকাল প্লেয়ারও কিন্তু খারাপ ছিল না। লোকাল ক্রিকেটারদের মান আমি বলবো এখন 19-20 হয়ে গেছে। আচ্ছা। যেহেতু আপনার লোকাল ক্রিকেটারদের মান 19-20 এবং বাকি দলগুলো লোকাল ক্রিকেটারদের উপর ডিপেন্ড করেই কিন্তু মোটামুটিভাবে তাদের পথ পরিক্রমায় তারা যাচ্ছে। আপনি দেখেন তাসকিনের নেতৃত্বে আগের দিন যতটা উজ্জীবিত মনে হয়েছিল রংপুরের এগেস্টে দুর্বার রাজশাহীকে, কালকে কিন্তু ততটা মনে হয়নি। কালকে কিন্তু তারা কিন্তু প্রায় একটা পর্যায়ে মনে হচ্ছিল যে দুর্বার রাজশাহী হেরেও বসতে পারে। কাজে কাজে আমার মনে হয় যে লোকাল ক্রিকেটাররাই এখন ডিসাইসিভ ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছেন এই দলগুলোর ক্ষেত্রে, মানে রংপুর আর বরিশালকে বাদ দিয়ে। কাজেই যাদের লোকাল ক্রিকেটাররা একটু উজ্জীবিত এবং নিজেদেরকে উজাড় করে দেওয়ার চেষ্টা করছেন, এবং কারো কারো আপনি তানজিদ তামিমের কথা মিতু ভাই বললেন, যেহেতু তানজিদ তামিম জানেন যে তিনি টি20 ফরম্যাটে, ওয়ানডেতে মোটামুটি এখন ন্যাশনাল টিমের একটা জায়গা করে নিয়েছেন। লিটন দাস হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাদ পড়ছেন, বাট তিনি তো বাংলাদেশের ভালো প্লেয়ার হিসেবেই সমর্থিত। তারা তাদের নিজেদের কারণেই ভালো খেলতে চেষ্টা করছেন। তাসকিন অফকোর্স নিজেকে অনেকভাবে তুলে ধরেছেন। কাজেই আমার মনে হয় যে লোকাল ক্রিকেটাররা যে দলের ভালো খেলছেন, যাদের ভালো খেলার তারা আছে, শুধু বিপিএলের কারণেই না, নিজের ক্যারিয়ারের স্বার্থে যারা এই টুর্নামেন্টটাকে একটা কি বলবো দর্শকদের কাছে, ক্রিকেট ভক্তদের কাছে একটা আলোচিত হবার জন্য, নির্বাচক টিম ম্যানেজমেন্টের মনোযোগ আকর্ষণ করার জন্য হলেও যারা তাগিদ অনুভব করছেন যে আমি ভালো খেললে আমার নিজের ক্যারিয়ারটা আরও ব্রাইট হবে, আমার জাতীয় দলে জায়গা ততভুক্ত হবে, তারা অবশ্যই ভালো খেলছেন। এবং তাদের হাত ধরেই কিন্তু দেখেন ঢাকা ক্যাপিটালস যে ম্যাচগুলো জিতেছে, ওই ঘুরে ফিরে তানজিদ তামিম, লিটন জিতিয়েছেন। তাসকিনের প্রায় একার নৈপুণ্যে কিন্তু আজকে এই দুর্বার রাজশাহী সুপার 4-এ খেলার স্বপ্ন দেখছে। কাজে কাজে আমার কাছে মনে হয় যে অ্যাপার্ট ফ্রম রংপুর অ্যান্ড ফরচুন বরিশাল, বাকি দলগুলো লোকাল ক্রিকেটারদের উপর এই অসম দূরত্ব, মানে আমি বলছি এটা কি টুর্নামেন্টের জন্য আসলে ভালো? কারণ যেহেতু রেলিগেশন সিস্টেম নেই, এইভাবেই যদি দল করে খালি অংশ নেওয়ার জন্য অংশ নেয়, সেটাকে আপনার কাছে কি মনে হয় যে বিপিএল এর মানটাকে আসলে কোন জায়গায় নিচ্ছে? আমি মাঠের বাইরে যাচ্ছি আস্তে আস্তে, কিন্তু এই সেটা আমার মনে হয় যে অবশ্যই এরকম একটা কিছু থাকা উচিত যে আপনি যদি লাস্ট হন পরের বছর খেলতে পারবেন না। কারণ শুধু অংশগ্রহণের জন্যই অংশগ্রহণ, এটা বিপিএল ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের সঙ্গে যায় না। মিতু ভাই কিন্তু একটা কথা বলছেন যে তিনি তার নিজ দলের কথাই, রংপুর রাইডার্সের কথা ইন্ডিকেট করেছিলেন, তিনি ছিলেন যে তারা আপ্রাণ চেষ্টা করেছেন বড় বড় প্লেয়ারদের, বিশ্ব তারকাদের এনে, আমি কারো নাম ক্যাটাগরিক্যালি বলছি না, অনেক তারকা তারা খেলিয়েছেন। তাতে করে যেটা হয়েছে বিপিএলের ব্র্যান্ডিংটা হয়েছে, বিপিএলের ভ্যালুটা বেড়েছে। এখন আপনি যদি ব্র্যান্ড ভ্যালু বাড়াতে না পারেন, স্ট্যান্ডার্ড অফ ক্রিকেট তখনই হবে যখন স্ট্যান্ডার্ড বাড়ানোর মতো বা স্ট্যান্ডার্ড বৃদ্ধি করতে পারেন, ওই মানের ভালো ভালো প্লেয়াররা আসবে এবং তাদেরকে নিয়ে টিম হোক। আর যারা বিলো স্ট্যান্ডার্ড টিম করবে তারা যদি থেকেই যায়, তাহলে কিন্তু আকর্ষণ আবার মনে হয় যে
ওপরে নিচে অনেক ফারাক থাকবে। যদিও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের রেলিগেশন সিস্টেম নেই পৃথিবীর কোথাও, মানে বাবু ভাই সেরকমটা চান বাংলাদেশের ক্ষেত্রে। মিতু ভাইয়ের অ্যানালাইসিসটা কেমন, যে এই অসম লড়াইটা আসলে কি বিপিএল এর মানটাকে আসলে কতটা প্রশ্নবিদ্ধ করছে? আসলে দেখেন, বাবু ভাই বলেছেন ওটা ওনার আক্ষেপ থেকে। কারণ আমি একটা কথা বলি যে আগে, মানে আমি জাস্ট, আপনি খালি একটু 15 সালের আগে যান, 15, 16, 17 এই টাইমটা দেখেন। আইপিএল এর পরেই কিন্তু বিপিএল এর স্থান ছিল। সেই স্থানটা গেল কেন? গেল এই সব কারণে যে আপনি দেখেন একটা ফ্র্যাঞ্চাইজি, উনি যেমন বলেছেন এটার সাথে একটু অ্যাড করে বলি যে একটা মালিক যদি একটা টিম আপনার অন্তত পক্ষে 7-8 বছর না চালাতে পারে, তার কোর টিমই পাবে না। প্লাস প্রতি বছর, আমি ছিলাম তো, আমি প্রায় 8 বছর ছিলাম, প্রতি বছর যদি আপনি নিয়ম কানুন চেঞ্জ করতে থাকেন তাহলে তো আপনি একটা টিম দাঁড় করাতে পারবেন না। কারণ আমাদের মাঠে কে খেলে নাই আপনি বলেন? এবিডি ভিলিয়ার্স থেকে শুরু করে, ক্রিস গেল থেকে শুরু করে, জফরা আর্চার থেকে শুরু করে, আপনার জশ বাটলার থেকে শুরু করে, ব্র্যান্ডন ম্যাককুলাম থেকে শুরু করে, কায়রন পোলার্ড, ইউ নেম ইট, ইউ হ্যাভ ইট, এরকমই ছিল। এবং তখনও কিন্তু অন্যান্য ফ্র্যাঞ্চাইজে খেলা হতো, এত হতো না, বাট হতো। এখন করতে হবে যেটা, আপনার যে মালিকানা যাদেরকে দিচ্ছেন তাদের ক্রিকেট সম্বন্ধে কিছুটা ধারণা থাকতে হবে। টাকা থাকলেই তাকে দিয়ে দিচ্ছেন এবং সে হয়তোবা মনে করছে আচ্ছা আমি নিজে ফেমাস হই, খেলা যেভাবে হয়। রাজশাহীর কথাই ধরেন, এই যে আপনি বললেন একটু আগে হোটেলের কথাটা উঠালেন, আমার বেশ হাসি লাগলো। আসলে তো তাই, কারণ ওদের হাতে কিন্তু এখন কিছু নাই। এখন আপনার রংপুর আর খুলনার খেলাটার তার উপরে ডিপেন্ড করছে। তো এখন ধরেন এত অসম যদি থাকে, আপনি কিন্তু জেনেই বুঝিয়ে ফেলছেন। এটার জন্য অ্যানালিস্ট কিংবা সাংবাদিক হতে হবে না যে এই দুটো দল যে স্ট্রঙ্গার। ক্রিকেটে অনেক কিছুই হতে পারে। তাহলে রংপুর কেন 2বার রাজশাহীর সাথে হারলো? এবং সেখানে কিন্তু ক্রেডিট দিয়ে আমি রাজশাহীকে এইভাবে, একবার তারা আগে ব্যাটিং করেছে, একবার কিন্তু পরে ব্যাটিং করেছে, 2বারই কিন্তু তখন কিন্তু ডিউ ফ্যাক্টর কাজে আসে নাই। 2বারই কিন্তু তারা দেখিয়ে দিয়েছে স্পিরিট থাকলে বা ইচ্ছা শক্তি থাকলে আপনার সব কিছু করা সম্ভব। সেটা ডিফারেন্ট। বাট একটা টিম যখন তৈরি হয় আমরা কিন্তু বুঝতে পারি যে এই চ্যাম্পিয়নের জন্য যাচ্ছে, আর একটা টিম দেখলে বোঝা যায় যে এরা জাস্ট খেলার জন্য থাকছে। তো এই জিনিসটা যাতে না হয়, আপনি এটাও কিন্তু আপনি একটা ইকুইলিব্রিয়ামের মধ্যে নিয়ে আসতে পারেন। কিভাবে? যে আপনার ওই যে লটারি সিস্টেমে যখন আগে হতো, মানে আপনার ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, ওইভাবে করে করে আপনি টিমটা, কিন্তু বিদেশি প্লেয়ারের ক্ষেত্রে আপনি বারবার খালি কেউ, আপনি ধরেন আমি একটু মানে বড় বাজেটের টিম, আমি বাইরের থেকে ভালো 2টা প্লেয়ার নিলাম, ও তো পারলো না। তো এই জিনিসগুলো যখনই হবে, এই আপনার এটা তখন আপনার ইকুইলিব্রিয়াম থাকবে না। সেটা কিভাবে করা সম্ভব আমি আপনার কাছে ফিরবো। তার আগে বাবুর কাছে জানতে চাই, 2012-13-তে যখন বিপিএল শুরু হলো তখন বাংলাদেশে অনেক নামি দামি প্লেয়ার খেলেছে, দলগুলো নিলামের মাধ্যমে ক্রিকেটার কিনেছে তখন, এবং পরবর্তীতে পারিশ্রমিক ইস্যু একটা বড় সমস্যা দেখা দেয় এবং বন্ধ হয়ে যায় টুর্নামেন্টটা। একটা নতুন ফরম্যাটে ড্রাফটের মাধ্যমে আবার চালু হয় 2 বছরের বিরতি দিয়ে। সেই এক যুগ পরে এসে আবার সেই পারিশ্রমিক ইস্যু নিয়ে এবার সবচেয়ে বেশি আলোচনা, আমার মনে হয় গত 5-7 বছরের মধ্যে সবচেয়ে বেশি সমালোচনা এবার হচ্ছে। এবং এছাড়াও ফিক্সিং ইস্যু প্রতিবারই কিছু না কিছু থাকে, কিন্তু এবার আরও বেড়েছে। ডিএ পর্যন্ত দিতে পারছে না দলগুলো। আমি বলছি এত সমস্যা আসলে এটা কার দায়? আমরা আগের ক্রিকেট বোর্ডকে দায় দিতাম, এখন তো বোর্ডও নতুন, মানে তাহলে দায়টা কার আসলে আপনি মনে করেন? অফকোর্স দায় বিসিবির, কারণ আয়োজক বিসিবি, উদ্যোক্তা বিসিবি, ব্যবস্থাপনায়ও বিসিবি থাকে। ফ্র্যাঞ্চাইজিগুলো তারা দল করেন, প্লেয়ার আনেন, টিম ম্যানেজমেন্ট সাজান, মাঠে খেলেন, এই পর্যন্তই। বাট আয়োজনটা তো বিসিবির আয়োজন। তো বিসিবিকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা বিপিএল প্রথমত করব কিনা। যদি করব, আমার মূল পয়েন্ট হচ্ছে, আমি ফোকাস করতে চাই যে বিপিএল আমার করা উচিত কি উচিত না। পৃথিবীর সব দেশেই কিন্তু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ যে হচ্ছে ম্যান্ডেটরি লেভেলে, এরকম না। আইসিসিরও এরকম বাধা ধরা কোনো রুলস নেই যে ফ্র্যাঞ্চাইজি লিগ করতেই হবে। এখন বিপিএল আমি করব কিনা, এটা প্রথম প্রশ্ন। আর যদি করি তাহলে ভালো বিপিএল করব, আকর্ষণীয় বিপিএল করব, এবং যেগুলো বড় বড় আসর আছে, আইপিএল আছে, বিগ ব্যাশের মতো করতে না পারি। আমাদের ক্রিকেটের বাজারটা তো অত বড় না, এটা বলে লাভ নেই। আমি ইচ্ছা করলেই আইপিএল, বিগ ব্যাশের জায়গায় যেতে পারবো না। আমার দেশের সামগ্রিক আর্থসামাজিক প্রেক্ষাপটের সঙ্গে সাযুজ্যপূর্ণ সেই লিমিটেশন মেনে আমার কাছে মনে হয়, মিতু ভাইয়ের একটা পয়েন্ট আমি একটু হিউমার করে বলছি, ধার নিচ্ছি, যে অসম শক্তির দল যত বেশি থাকবে তত আকর্ষণ কমে যাবে। সেক্ষেত্রে বিপিএল যদি বিসিবি মনে করে যে এটা আমাদের ইন্টারেস্টে এটা হওয়া উচিত, প্রয়োজনে বিপিএলে
অন্যান্য দলগুলোকে যেমন আমাদের প্রিমিয়ার লিগে অনুদান দেওয়া হয় এরকম অনুদানের ব্যবস্থা করা যেতে পারে। আমরা তা আমার ব্যক্তিগত অনুভব। আমরা ফিরবো আপনাদের দুজনের কাছে। একটা ছোট্ট বিরতির সময় হয়েছে। ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে আমাদের সঙ্গেই থাকবেন। বিরতির পর আবারও ফিরে এলাম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমরা কথা বলছিলাম কোন পথে বিপিএল। আমাদের সঙ্গে আছেন ডাক্তার আনোয়ারুল ইকবাল মিতু এবং আরিফুর রহমান বাবু, একজন ক্রিকেট বিশ্লেষক এবং সাংবাদিক। আমরা বিরতির আগে বাবু ভাইকে বলছিলাম যে মাঠের বাইরে নানা ঘটনায় কিন্তু এবার সমালোচিত, মাঠের আলোচনাটাই আসলে আসছে না। রাজশাহী এই দুটো ম্যাচ না জিতলে সবচেয়ে খারাপ দল ছিল, কিন্তু তারাই সবচেয়ে বেশি আলোচিত হয়েছে এই টুর্নামেন্টে, তাদের নিয়ে সবচেয়ে বেশি কথা হয়েছে এবং তাদের ব্র্যান্ড ভ্যালু যদি আমি বলি সবচেয়ে বেশি আলোচনার বিচারে, ভ্যালুতে না কিন্তু আলোচনার বিচারে। কিন্তু রংপুর কিংবা বরিশাল এত ভালো খেলো, তাদের নিয়ে এত আলোচনা হয়নি। মানে রাজশাহীর এই অবস্থাটা ক্রিকেট বোর্ডের জন্য কোনো শিক্ষা কিনা, যেটা বাবু ভাই বলেছেন যে বিপিএল করতে গেলে আসলে করবো কিনা সেই সিদ্ধান্ত নেওয়া দরকার এবং করলে কি ফর্মুলায় করব সেই সিদ্ধান্তটা নেওয়া দরকার। আমি মনে করি বাবু ভাই একদম ঠিক কথা বলেছেন। এটা আসলে বোর্ড সিদ্ধান্ত, যেমন ধরেন যে কোনো ক্রাইসিসের মাধ্যমে বোর্ড আবার নতুনভাবে সাজিয়েছে বা যেভাবে এই বছর বিপিএলটা বন্ধ রাখলেও বা কোনো ক্ষতি হতো না কিন্তু, মানে কারণ কি আমি একটা খারাপ জিনিস দিয়ে শুরু করার থেকে আমি ভালো জিনিস দিয়ে শুরু করি, সেটা হলো বেটার। এখন যাই হোক, কিন্তু ঘটনা হচ্ছে প্রতি বছর টুকটাক ঝামেলা কিন্তু ছিলই। আর আমাদের মিডিয়ার মাধ্যমে যেগুলো আমি জানি যখন শুরু হয় এইবার একটা অন্যরকম বিপিএল হতে যাচ্ছে, মাঝখানে শুরু হয়ে যায় আপনারই, আবার দেখবেন যখন সেমিফাইনাল বা ওইটা কোয়ালিফায়ার আর হবে ফাইনালের সময় বলবে একটা সুন্দর সমাপ্তি হয়েছে। এটাও কিন্তু আবার মিডিয়ার মাধ্যমেই জানতে পারবো এবং জাঁকজমক। আমার এখন জিনিসটা হচ্ছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটটা তিনটা জিনিসই এখন ঢুকে গেছে এভরি স্পোর্টসে, নট অনলি ক্রিকেট, বিজনেস আর ফেস্টিভ্যাল। আপনি ভালো ভালো সিঙ্গার এনে গান শোনালেন, সব ঠিক আছে, দর্শক মোহিত হলো ভালো, কিন্তু আপনি দর্শকই যখন ক্রিকেটের জন্য না আসে মাঠে, দেন আপনার ওগুলো করে কি লাভ হচ্ছে? ওগুলো করছে যারা ইভেন্ট ম্যানেজমেন্টের লোকজনের কিছু পয়সা হচ্ছে। আদারওয়াইজ আমি ক্রিকেটের যে উন্নতি, যেটার জন্য আমরা কনসার্ন, আপনি কনসার্ন, সেখানে ওই একটা ইস্যুই যে আপনার স্ট্রাকচার জিনিস করতে হবে এবং সেই যে আপনি একটা নিয়ম কানুন বানাবেন, অন্তত পক্ষে 8 বছর 10 বছর ওটাকেই রাখবেন, কিছু চেঞ্জ আপনি করতে পারেন ভালোর জন্য। আর যদি স্ল্যাব না করে দেন, এইভাবে টিম তৈরি হয়, তাহলে এই টুর্নামেন্টই দেখতে থাকবে। বাবু ভাইয়ের কাছে জানতে চাই যে রাজশাহীর বিপক্ষে আইনি ব্যবস্থা নিতে চলেছে বিসিবি। আমরা বলছি বিসিবির পরিচালকও বলেছেন তারা নেবেন, যে বিদেশি খেলায়নি কিংবা নানা ধরনের অভিযোগ তাদের বিরুদ্ধে। আপনার কি মনে হয় যে বিসিবি তার অবস্থানে থাকতে পারবে এবং কোনো ব্যবস্থা নিতে পারবে? আজকে আমরা জানি যে সবগুলো ফ্র্যাঞ্চাইজি মালিকের সাথে একটা বৈঠকের কথা রয়েছে বিসিবির। আমার মনে হয় না তেমন একটা কিছু করতে পারবে, কারণ আমি ইউজুয়ালি কোনো আলোচনায় আমার নিজের লেখার কথা বলি না। কালকে রাতে এই কথাটা আমি আমাদের জাগো নিউজের একটা প্রতিবেদনে লিখেছি যে বিসিবি কি আসলে আইনি ব্যবস্থা নিতে পারবে। প্রথম কথা, রাজশাহীর সঙ্গে কি বিসিবির তেমন কোনো চুক্তি আছে? কারণ তাদেরকে এই বছরের জন্যই নেওয়া হয়েছে। আমি জানি, আপনি জানেন, মিতু ভাইও জানেন, সেটা এই বছরের জন্য এবং সেটা চলতি বাংলায় ঠেকা কাজ চালানোর জন্য। তা আমি এখন ওই যে গ্রাম্য একটা কথা আছে যে এই পার্মানেন্ট স্টাফ আর ঠেকা বুয়া কাজের, তা আমি একটা কাজের মানুষ নিলাম, সে এই বছরের জন্যই শুধু কাজ করবে, 1 মাসের জন্য, তার সঙ্গে তো আমার কোনো চুক্তি নেই। কাজে আমার মনে হয় না তেমন কোনো আইনি প্রক্রিয়ায় বিসিবি যেতে পারবে। ধন্যবাদ আপনাদের দুজনকে। আমাদের সময় আসলে একদমই শেষ। আলোচনার অনেক কিছু আছে, বিপিএল নিয়ে আলোচনা সমালোচনা এত চলছে, যেটা নিয়ে বিশ্লেষণ করার অনেক কিছুই ছিল, কিন্তু আমাদের সময়ের কারণে আজকে এখানেই শেষ করতে হচ্ছে। সবাই ভালো থাকবেন।